নমস্কার, এভিএম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জানেন যে অন্নপূর্ণা যোজনা 1 জুন থেকে শুরু হচ্ছে এবং আগামী 90 দিন বা 3 মাস এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু চলবে। বাংলা এবং ইংরেজি দুটি ভার্সনেই কিন্তু ফর্ম প্রকাশিত হয়েছে। ফর্মের মোট পৃষ্ঠা 12 এবং এই ফর্মটি ফিল আপ করার সময় কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় আছে। অর্থাৎ কি কি তথ্য লাগবে, যেমন আপনার পরিবার, শুধু আপনার নয়, যারা এই বেনিফিট পাবেন শুধু আপনার নয়, আপনার পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো লাগবে। আপনার পরিবারের সমস্ত প্রত্যেকটি সদস্যের আধার কার্ড ডিটেলস লাগবে। প্রত্যেকটি সদস্যের যে ভোটার কার্ড আছে তার ডিটেলস, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লাগবে এবং সেই সঙ্গে আপনাদের জমি জায়গা রয়েছে তার সম্পদের হিসেব, আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, গাড়ি ঘোড়া, তার হিসেবও কিন্তু এই ফর্মের মধ্যে দিতে হবে। অর্থাৎ পারিবারিক যে তথ্য সেগুলোও কিন্তু এই ফর্মের সঙ্গে চাওয়া হয়েছে এবং এই ফর্ম ফিল আপ করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের বারবার করে বলে দেওয়া হয়েছে বা মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন এই ফর্ম ফিল আপের সময় যাতে কোনো রকম ভুল না হয় সে বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এই ফর্ম ফিল আপের সমস্ত বিষয়টা আমি ভিডিওতে বলবো। কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কোন কোন জায়গাগুলো নজর দেবেন গুরুত্বপূর্ণ ভাবে, স্পেশাল ভাবে, স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা কিন্তু আমি পুরো ভিডিওতে বলবো। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখতে থাকুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি নিজেরা না পারেন হয়তো অন্য কারোর কাছে যাবেন, কারোর থেকে করিয়ে নেবেন, সেক্ষেত্রে নিজেদের কিন্তু জানাটা প্রয়োজন। সেই জন্য বলবো এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধু পরিজন আত্মীয়দের মধ্যে, যাতে তারাও এ বিষয়ে সম্যক ধারণা তৈরি করতে পারে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং পুরো ভিডিওতে আমি আপনাদের ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা দেখবো। আশা করবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আগেই আমি জানিয়েছি ফর্মটি দুটো ভার্সন কিন্তু প্রকাশিত হয়েছে, একটি বাংলা এবং একটি ইংরেজি ভার্সন। তো আমরা বাংলা যে ফর্মটি সেটি এখন আপনারা স্ক্রিনে দেখছেন। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো আপনারা দেখছেন যে এইটা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনা তার অরিজিনাল ফর্ম, এটি আজই প্রকাশিত হয়েছে বা পাবলিশ হয়েছে। তার বাংলা ভার্সন নিয়ে আমরা আলোচনা করছি। বিভাগ ক, পারিবারিক পরিচয়। বিভাগ বা ক্ষেত্র কতে আছে পারিবারিক পরিচয়, মাঝখানে আপনারা দেখছেন বিকল্প বা ইনপুট এবং একদম ডান দিকের যে ঘরটি আপনারা দেখছেন সেখানে কি রয়েছে, ডান দিকের যে ঘরটি সেখানে আপনারা দেখছেন নির্দেশনা। এই যে নির্দেশনা, বিকল্প, ইনপুট, আর প্রথম দিকে আমরা দেখলাম পারিবারিক পরিচয়। তো পারিবারিক পরিচয় আমরা দেখছি যে প্রথমে আছে পরিবারের প্রধানের নাম, HOF, হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম এখানে কিন্তু লিখতে হবে, পুরো নাম লিখতে হবে, ইনস্ট্রাকশন এবং আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ আধার কার্ডে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু পুরো নাম তাদের লিখতে হবে। এরপরে পরবর্তীতে আমরা দেখছি যে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ কীভাবে দিতে হবে, এখানে লেখা রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, দিন, মাস এবং বছর এইভাবে সাজিয়ে কিন্তু দিতে হবে। 3 নম্বরে আছে পরিবারের প্রধানের HOF, লিঙ্গ অর্থাৎ পরিবারের যিনি প্রধান, বাবা অথবা মা বা স্বামী, যাই হোক, তিনি যদি পুরুষ হন তাহলে পুরুষ। এই যে টিক বক্স এখানে দেওয়া আছে সেই বক্সে কিন্তু আপনাদের টিক দিতে হবে। পুরুষ হলে পুরুষের ঘরে, মহিলা হলে মহিলার ঘরে এবং অন্যান্য হলে অন্যান্যর ঘরে কিন্তু এই ঘরে কিন্তু আমাদের টিক চিহ্ন দিতে হবে। পরবর্তীকালে আমরা দেখে নেব 4, পরিবারের প্রধান HOF, আধার নাম্বার অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার যে আধার নাম্বার সেই আধার নাম্বার কিন্তু দিতে হবে। সেটি আমরা দেখব যে আধার নাম্বার পরিবারের, পরপর আমি পেজগুলো দেখাচ্ছি। পরিবারের প্রধানের আধার নাম্বার, এই যে আপনারা অপশানটি দেখছেন, পরিবারের প্রধানের হচ্ছে আধার নাম্বার কিন্তু আমাদের দিতে হবে। প্রধানের এই যে পরিবারের প্রধানের যে আধার নাম্বার সেটি এইখানে পরিবারের প্রধানের আধার নাম্বার এখানে আমাদের লিখতে হবে। এই জায়গায় কিন্তু আমাদের আধার নাম্বারটি লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড যেটি হয়েছে এখন তার পারিবারিক আইডি সেটি কিন্তু এখানে দিতে হবে এই ঘরের মধ্যে। পরিবারের সদস্য সংখ্যা, এটি শুধুমাত্র সংখ্যাই কিন্তু আমাদের লিখতে হবে, অর্থাৎ যদি পরিবারে 4 জন সদস্য হয় 4 জন, 5 জন হলে 5, যেটি হবে সেটি আপনারা শুধুমাত্র সংখ্যায় এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে ঠিকানা,
সেই ঠিকানাটিও আমরা দেখে নেব। ঠিকানা 7 নম্বর যে ঘর রয়েছে সেখানে আপনারা দেখছেন ঠিকানা, এটি কিন্তু স্থায়ী ঠিকানা লিখতে হবে। 8 নম্বর হচ্ছে যোগাযোগের নম্বর। ইনস্ট্রাকশন কী রয়েছে, বিশেষত পরিবারের প্রধানের যে নম্বর, যেটি মোবাইলের সঙ্গে অর্থাৎ যেটি আধারের সঙ্গে লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। 9 নম্বর ঘরে আমরা দেখছি নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, অর্থাৎ এই পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস কিন্তু এবার দিতে হবে। এবং তার ইনস্ট্রাকশনগুলো ডান দিকে আপনারা ঘরে রয়েছে দেখছেন। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। পরিবারের প্রধান, যদি তিনি প্রধান হন, সদস্য 1 তার নাম, এই জায়গায় কিন্তু নাম লিখতে হবে। পরিবারের প্রধান হলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। মূল বিষয়টা আপনারা বুঝে গেলে সহজেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, কোনোভাবেই যাতে এই ফর্মে কোনো রকম ভুল ভ্রান্তি না হয়, সেই বিষয়টি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। পরিবারের প্রধান, হাউস হেড অফ দ্য ফ্যামিলি, তার একটা ইনস্ট্রাকশন, এখানে সদস্যের নাম আপনারা দেখছেন যে তার নাম কিন্তু এখানে লিখতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। এখানে বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ অথবা না, পরিবারের প্রধান আবেদন করছে কিনা। বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন, অর্থাৎ বয়স পরিবারের সদস্যদের যদি 5 বছরের কম হয় তাহলে নট অ্যাপ্লিকেবল এনে চিহ্নিত করতে হবে। পরবর্তীকালে সদস্য 2 তিনিও আবেদন করছেন কিনা সেটিও লিখতে হবে। এই যে আপনারা দেখছেন সদস্য 1, সদস্য 2 এগুলো কিন্তু এখানে রয়েছে। আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সদস্য, এই যে সদস্য 1, সদস্য 2 তাদেরও কিন্তু এখানে লিখতে হবে। এরপর আমরা চলে যাব পরের পৃষ্ঠায়, অর্থাৎ মোট 12টি পৃষ্ঠা আছে। এইভাবে সদস্যদের সম্পর্কে ডিটেলস আপনারা দেখছেন। 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য। 10-এর দিকে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ অর্থ স্থানান্তরের জন্য পরিবারে যতজন রয়েছে প্রত্যেকের এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাদের দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যিনি পরিবারের প্রধান, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিতে হবে। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর জন্য যে টাকা যাতে ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম লিখতে হবে, তারপরে লিখতে হবে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হচ্ছে আইএফএসসি কোড। এগুলো আপনারা অপশানে দেখছেন। আমি যাতে আরও ভালো করে দেখতে পান তার জন্যে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সোজা করে নিই। বেশ, আশা করি এবার দেখতে আপনাদের সুবিধা হচ্ছে। বেশ, তো এই যে আপনারা দেখছেন ব্যাংক এবং তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং তারপরে কি দিতে হবে, আইএফএসসি কোড, অর্থাৎ এই টাকা পয়সা লেনদেনের জন্য যে ব্যাংক যেখানে ডিবিটি লিঙ্ক আছে সেই। সদস্য 1 পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 পরিবারের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিয়ে এটি পূরণ করতে হবে। এরপরে আমরা 11 নম্বর যে অপশানটি আছে সেটি দেখব। এই যে আপনার স্ক্রিনে বাঁ দিকে দেখছেন এপিক, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ এবং নম্বর সহ, অর্থাৎ ভোটার তালিকায় যে অংশ নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার সেগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটি সদস্যের এখানে পূরণ করতে হবে। এই জায়গাটা আমি আরও একবার বলে দিই আপনাদের, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখছেন। আরেকটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বার, এই যে আপনারা দেখছেন এখানে দিতে হবে। বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, এই জায়গায় কিন্তু আমাদের লিখতে হবে। সদস্য 1 তার এপিক নাম্বার এখানে আমরা লিখব। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এখানে লিখতে হবে। তারপরে আমরা দেখছি যে সদস্য 2 যিনি রয়েছেন, সদস্য 2 এর ক্ষেত্র একই, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 প্রত্যেকের কিন্তু এখানে এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বার এগুলো কিন্তু লিখতে হবে। এরপরে 12 নম্বর বিভাগ যেটি রয়েছে, 12 নম্বর বিভাগ, 12 নম্বর বিভাগে কি আছে আমরা দেখব। 12 নম্বর বিভাগে আছে ক্যাটাগরি, অর্থাৎ শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী কিনা, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। এখানে যে অপশানগুলো রয়েছে আপনারা দেখছেন, এই অপশানগুলোর মধ্যে কিন্তু যদি সঠিক হয় তাহলে এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। কতগুলো অপশান রয়েছে আমি বলছি, এখানে দেখুন অসংরক্ষিত,
তারপরে রয়েছে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখছেন। যেটি হবে সেটি কিন্তু আপনাদের টিক দিতে হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, এই সমস্তগুলো অপশানগুলো আলাদা আলাদা করা রয়েছে, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখছেন। এই যে আমি দেখাচ্ছি, এখান থেকে 12 নম্বর বিভাগটি আপনাদের পূরণ করতে হবে। এরপরে আমরা চলে যাব পরের যে অপশানটি আছে, রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি। সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। কি অপশানগুলো আছে আমরা দেখে নেব। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ বা না, সেটি যদি সঠিক হয় সেইভাবে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে হ্যাঁতে টিক দিতে হবে, যদি না হয় তাহলে নাতে টিক দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে আপনি কি করবেন, যে কার্ডের ধরন আপনাকে উল্লেখ করতে হবে। আপনারা জানেন যে রেশন কার্ডের অনেকগুলি ধরন রয়েছে। AAYSP HH RKSY2 PHH RKSY1 ভর্তুকিহীন, হ্যাঁ বা না। অর্থাৎ এগুলোর মধ্যে থেকে আপনাকে যেটি হবে সেই অপশানটিকে কিন্তু আপনার বেছে নিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছে কিনা, এই অপশানটি হ্যাঁ অথবা না সেটি ঠিক দিতে হবে। এরপরে সম্পদ, দেখুন আপনার এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার জন্য কতগুলো ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের পরিবার ভিত্তিক সমস্ত ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছে। আমি বারবার বলছি এই ডকুমেন্টগুলো অন্তত আপনারা সঠিকভাবে পূরণ করবেন এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, এবং যে জানে বোঝে সেরকম লোকের কাছ থেকেই কিন্তু এই ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন। নিজেদের যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, আমি ভিডিওতে চেষ্টা করছি যতটা আপনাদের বুঝিয়ে দেওয়ার। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। আর নিজের এলাকায় আপনারা অবশ্যই যারা জানে বোঝে এরকম কোনো ব্যক্তির থেকে অবশ্যই এই ফর্মটি কিন্তু ফিল আপ করবেন। 12 পাতার একটি ফর্ম, এটি কিন্তু একটি পাতার কোনো ফর্ম নয়, 12 পাতার একটি ফর্ম। সঠিকভাবে এটি পূরণ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকে মাথায় রেখে আপনারা সঠিকভাবে এটি পূরণ করার চেষ্টা অবশ্যই করবেন। কোনো কনফিউশন হলে যারা জানে বোঝে তাদের সাহায্য নেবেন। এবং যেহেতু 1 জুলাই থেকে এই ফর্ম ফিল আপের কাজটি শুরু হবে এবং সেই সঙ্গে পরবর্তী 3 মাস ধরে এই ফর্ম ফিল আপ হবে, সুতরাং কোনো তাড়াহুড়ো নয়, কোনো রকম তাড়াহুড়ো করে ফর্মটি কোনো রকম জমা দিতে পারলাম এরকম বিষয়টা যেন না হয়। আপনারা সঠিকভাবে দেখে বুঝে জেনে তবেই করবেন। সম্পদের বিবরণ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ বা না, যদি থাকে হ্যাঁ বা না। তার রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির যে রেকর্ড আছে তারও কপি। কত ডকুমেন্টস আপনাদের দিতে হবে এটি খেয়াল করবেন। আপনাদের সম্পদের বিবরণ এখানে দিচ্ছি, বাম দিকে আপনারা দেখছেন এই যে এই এর সম্পদের বিবরণ। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে, অর্থাৎ পরিবারের যতগুলি আপনার সদস্য রয়েছে তার মোট জমি কত, এই ঘরটায় কিন্তু তাদের লিখে এই ফর্মের মধ্যে কিন্তু লিখতে হবে যে পরিবারের মোট সদস্যের সম্পদের পরিমাণটি কত, এই শতকে এই জায়গাটায় কিন্তু তাদের লিখতে হবে। ধরুন 10 শতক, 20 শতক বা 30 শতক যত জমি আছে আপনার এই জায়গাটায় কিন্তু সেটি উল্লেখ করতে হবে। এরপরে আমরা দেখব যে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, আপনার 4 চাকার গাড়ি আছে কিনা সেটি হ্যাঁ বা নায় উত্তর দিন। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কিনা সে বিষয়টাও লিখতে হবে, যদি না হয় তাহলে না লিখবেন, যদি হ্যাঁ হয় তবে সরকারি না বেসরকারি সে বিমার অঙ্ক এবং তার প্রিমিয়াম, কত প্রিমিয়াম দেন তার বিবরণ, তার ডকুমেন্টস সবই কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এরপরে HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি, সরকারি বেসরকারি বিমার অঙ্ক, সাম অ্যাসিওর প্রিমিয়াম, যে প্রিমিয়াম দেন সেই প্রিমিয়ামের বিবরণের যে কাগজ, অর্থাৎ প্রিমিয়াম বছরে কত টাকা জমা দেন সেই প্রিমিয়ামের কাগজও কিন্তু এখানে জমা দিতে হবে। সদস্য 1 তারও ক্ষেত্রে একই রকমভাবে এই যে আপনার অপশানগুলি দেখছেন, আমি আরও একবার দেখাই। সদস্য 1-এর যে প্রত্যেকটি সদস্যের বিমার বিবরণগুলো কিন্তু এখানে দিতে হচ্ছে। সদস্য 1, সদস্য 2, তারপরে আমরা দেখব যে সদস্য 3, সদস্য 4 একই রকমভাবে প্রত্যেকের বিবরণ। সদস্য 5 দিতে হবে। তারপরে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, প্যান বা পি ট্যাক্স এগুলো কি প্রদান করে কোনো সদস্য, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হলে না লিখতে হবে। এখানে যে বিষয়টা রয়েছে সেটি আপনারা আমি বলে দিই একবার, যে এই যে আয় বা পেশা এটি যদি হ্যাঁ হয় তাহলে আপনাদের হ্যাঁ লিখতে হবে, যদি না হয় তাহলে অবশ্যই না লিখবেন। যদি হ্যাঁ যদি লেখেন
তাহলে তার নাম এবং প্যান নাম্বার উল্লেখ করতে হবে। বেশ, তারপরে আমরা দেখব যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম এবং প্যান নাম্বার, তারপরে সদস্য 1 তার নাম এবং প্যান নাম্বার, সদস্য 2 তার নাম এবং প্যান নাম্বার, সদস্য 3 নাম প্যান নাম্বার, সদস্য 4 যে অপশানগুলো রয়েছে নাম এবং প্যান নাম্বার, সদস্য 5 নাম এবং প্যান নাম্বার। কর্মসংস্থানের ধরন, অর্থাৎ পরিবারের যে প্রধান তার কর্মসংস্থান তিনি কেমন ধরনের কাজ করেন সেই ধরন কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তিনি কি পরিযায়ী শ্রমিক, তিনি কি বেকার, বা তিনি কি অন্যান্য। তার উপরে অপশান দেখছেন সরকারি ক্ষেত্রে চাকরি করেন, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্তি উদ্যোক্তা ব্যবসায়ী মালিক। এই সমস্ত এই যে অপশানগুলো রয়েছে আপনারা স্ক্রিনে দেখছেন, এখান থেকে কিন্তু আপনার পরিবারের প্রধান তার যে কাজ সেটি কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। সদস্য 1 তারও ক্ষেত্রে এই কাজের ধরন বা এই বিষয়টি এখানে আপনাদের উল্লেখ করতে হবে। সদস্য 1 আমি এটি স্ক্রিনে আবারও দেখিয়ে দিচ্ছি। সদস্য 1-এর কাজের বিবরণ, এরপরে নিচে দেখছেন সদস্য 2 তারও কিন্তু এই কাজের বিবরণ, অর্থাৎ এই যে কী ধরনের কাজ তিনি করেন, তিনি সরকারি ক্ষেত্রে চাকরি করেন না বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, না পরিযায়ী শ্রমিক, না বেকার, না অন্যান্য, এই বিষয়টি কিন্তু সঠিকভাবে এখানে আপনাদের উল্লেখ করতে হবে। সদস্য 2 তারও ক্ষেত্রে একই অপশান, সদস্য 3, সদস্য 4, অর্থাৎ এই সদস্য 5জন করে সদস্যর উল্লেখ এই ফর্মের মধ্যে দেওয়া রয়েছে, সেই বিষয়টি কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ পরিবারে যারা শিক্ষিত এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক তার সংখ্যা। এই যে অপশানটি আপনারা দেখছেন, এই অপশানটি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এই সংখ্যা এখানে আপনারা সংখ্যায় লিখে দেবেন কতজন, 4 জন কি 5 জন কি 2 জন, আপনার পরিবারের যে সদস্য তার ডিটেলস এখানে সঠিকভাবে কিন্তু উল্লেখ করবেন। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এই যে এদিকে আপনারা দেখছেন লেখা রয়েছে যে পরিবারের সমস্ত সদস্যের তার যে শিক্ষাগত যোগ্যতা, যেটি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, সেটি কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। সরি, এরপরে আমরা চলে যাব যে পরের যে অপশানটি রয়েছে পরিবারের প্রধান শিক্ষিত অশিক্ষিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, সদস্য 1 সদস্য 2, এই যে আপনারা দেখছেন সদস্য 2 সদস্য 1 প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই অপশানগুলো একই রকমভাবেই দেওয়া হয়েছে। অর্থাৎ সদস্য 2 এই যে আপনারা দেখছেন সদস্য 2 যে তার যে শিক্ষাগত যোগ্যতা সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, তিনি শিক্ষিত কিনা কি অশিক্ষিত বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করবেন। সদস্য 3 একই রকমভাবে, সদস্য 4 সবার কিন্তু এই একই ফরম্যাট তথ্যগুলো আপনাদের দিতে হবে। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখছেন, এইভাবে সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। এরপরে আমরা দেখে নেব পরের সদস্য 5 পর্যন্ত এগুলো দিলেন। এরপর 5 নম্বর অপশান যেটি আপনারা স্ক্রিনে দেখছেন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, যদি হয় হ্যাঁ বা না সেটি আপনাদের প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিতে হবে। সরকারি পেনশনভোগী 6 নম্বরে, হ্যাঁ বা না, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ আর না হলে না, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ কিন্তু তাহলে তার সঙ্গে যুক্ত করতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, জিএসটি হ্যাঁ বা না, যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি এর নাম্বার এইখানে কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, অর্থাৎ পরিবারের মোট বার্ষিক আয় কত সেটি আপনাকে টাকায় এই জায়গায় কিন্তু লিখতে হবে। পরিবারের যে বার্ষিক আয় সেটি কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। এই যে এখানে অঙ্কে আপনাকে লিখতে হবে যে বার্ষিক পরিবারের বার্ষিক আয় কত সেটি কিন্তু আপনার লিখতে হবে। এছাড়া অন্যান্য পরিচয় নথি, সেই অন্যান্য পরিচয় নথির মধ্যে রয়েছে কি রয়েছে আমরা দেখে নেব। অন্যান্য পরিচয় নথি, সিএএতে আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনি যদি সিএতে আবেদন করে থাকেন সে বিষয়টাও কিন্তু আপনার উল্লেখ করতে হবে যে সিএতে যদি কেউ আবেদন করে তাহলে সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনারা অপশানটি দেখছেন সিএতে আবেদনের পরিচয় নথি যদি করে থাকেন কে করেছেন, পরিবারের প্রধান করেছেন কিনা বা
পরিবারের প্রধানের ক্ষেত্রে প্রযোজ্য কি প্রযোজ্য নয় সেটি লিখতে হবে। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদনের নাম্বার এখানে উল্লেখ করতে হবে। আর ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বার উল্লেখ করতে হবে। এইভাবে পরিবারের প্রত্যেকটি সদস্যের কিন্তু এই অন্যান্য ইওর দাগে যেটি দেখছেন অন্যান্য পরিচয় নথি দিতে হবে। সেইভাবে একই রকমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 অর্থাৎ এরা সি এর জন্য অ্যাপ্লাই করেছেন কিনা পরিবারের অন্যান্য সদস্য তার সমস্ত বিবরণ কিন্তু এখানে দিতে হবে। এরপরে দেখছেন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড এগুলো আছে কিনা, যদি থাকে সেগুলো এখানে পরিবারের প্রধান, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 প্রত্যেকের কিন্তু এইভাবে এখানে তার উল্লেখ করতে হবে। আর তার পরবর্তীকালে যদি SIR 2026-এ ট্রাইব্যুনালে নাম বাদ থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে যদি নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ, অনেক মানুষের নাম কিন্তু বাদ গিয়েছে, সেই বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে হবে। এই অপশানটি আপনারা একটু ভালো করে দেখবেন। এই যে 3 নম্বর যে অপশানটি রয়েছে, যদি SIR 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যদি বিচারাধীন হয় তাহলে কার ক্ষেত্রে সেটি, পরিবারের প্রধান, প্রযোজ্য নয়, যদি প্রযোজ্য হয় তাহলে প্রযোজ্য নয়, না, হ্যাঁ যদি হয় তবে মামলার বিবরণ এখানে উল্লেখ করতে হবে। একই রকমভাবে পরিবারের অন্যান্য সদস্যদের বিবরণগুলো কিন্তু এখানে দিতে হবে। সদস্য 1 SIR মামলায় নাম বাদ গেছে কিনা সেই বিষয়ে প্রযোজ্য, হ্যাঁ যদি থাকে তার মামলার বিবরণ এখানেও দিতে হবে। সদস্য 2 তারও ক্ষেত্রে একই, সদস্য 3 যাদের যাদের রয়েছে, আর যদি প্রযোজ্য না হয় তাহলে আপনারা না লিখে দেবেন। সদস্য 5 এরপরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারের যতজন বাচ্চা রয়েছে, ছোট শিশুরা রয়েছে, তারা বিদ্যালয়ে পড়াশুনো করছে কিনা সেই বিবরণ কিন্তু এখানে আপনার দিতে হবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, শিশু সদস্যর সংখ্যা, শিশুর নাম, এই যে শিশু সদস্য 1 শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে। সেই বিদ্যালয়ের ধরন সরকারি, বেসরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পন্সর্ড বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয় কিনা। ডান দিকে দেখুন এখানে রয়েছে বিদ্যালয়ের ধরন এবং অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি এই বিষয়গুলি কিনা। আমি আরও একবার এটি দেখাচ্ছি। আপনার পরিবারের শিশুরা কোথায় পড়াশুনো করছে, যেমন শিশু সদস্য 1 এখানে উল্লেখ করা হয়েছে, শিশুর নাম দিলেন, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন হচ্ছে কি সরকারি বেসরকারি, অর্থাৎ এখানে দুটি অপশান রয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড বিদ্যালয়, আর বেসরকারি, যেটি প্রয়োজন সেটি কিন্তু এখানে আপনি টিক দেবেন। এইভাবে পরবর্তীকালে পরিবারের অন্যান্য সদস্যদের যে অপশানগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে লিখতে হবে। তারপর এটি আমাদের 9 নম্বর পৃষ্ঠায় এসে গেল, বা স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য কোথাও পড়ে কিনা। সদস্য 2 তারও ক্ষেত্রে একই, সদস্য 2 এই যে আপনার স্ক্রিনে দেখছেন, সদস্য 2 তারও ক্ষেত্রে এই যে সদস্য 2 এটি আপনারা লক্ষ্য করুন। শিশু সদস্য, তার নাম, তার শ্রেণী, তার বিদ্যালয়ের নাম, শিক্ষার ধরন সরকারি কিনা, বেসরকারি কিনা, স্বীকৃত মাদ্রাসা কিনা বা অন্যান্য মাদ্রাসা এবং অন্যান্য, এইভাবে কিন্তু এটি পূরণ করতে হবে। এরপরে আমরা দেখে নেব যে শিশু সদস্য 3 যদি 3 নম্বর সদস্য থাকে, শিশু সদস্য 4 নম্বর শিশু যদি থাকে তারও পড়াশোনার বিবরণ। পরবর্তীকালে আমরা দেখছি এখানে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, এটিও কিন্তু পূরণ করতে হবে। শিশু সদস্য 1 হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে যদি হয় টিক দেবেন, আর টিকাকরণ করা হয়নি তাও যদি হয় টিক দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি যদি না থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ ও টিকা না নেওয়ার কারণ সেগুলোও কিন্তু উল্লেখ করতে হবে। বিশেষত কখনো কখনো আমরা জানি অনেকে এই টিকা, সরকারি টিকা নিতে দ্বিধাবোধ করেন, টিকা নেন না। যদি নিয়ে থাকেন আপনার পরিবারে তাহলে সেই তথ্য উল্লেখ করবেন, যদি না নিয়ে থাকেন সেই তথ্যও কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং তার কারণও কিন্তু উল্লেখ করতে হবে। পরবর্তীকালে আমরা দেখছি যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়েছেন কিনা সেই বিবরণ কিন্তু দিতে হবে। পরিবারের প্রধান, হ্যাঁ যদি পান তাহলে হ্যাঁ, প্রকল্প কী ধরনের প্রকল্পের সুবিধা আপনি পেয়েছেন তার কয়েকটি নাম, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম আপনাকে উল্লেখ করতে হবে। যেমন আগে আমরা জানি যুবসাথী ছিল, বা
সবুজ সাথী ছিল, কন্যাশ্রী, বিভিন্ন এই প্রকল্পগুলো কেউ কখনো পেয়েছেন কিনা তার উল্লেখ কিন্তু এখানে করতে হবে। পরিবারের সদস্য হিসেবে কারা পেয়েছে সেগুলো উল্লেখ করতে হবে। সদস্য এক, পরিবারের সদস্য যদি 1 নম্বর সদস্য কিছু পেয়ে থাকে, 2 নম্বর সদস্য কিছু পেয়ে থাকে, 3, 4, 5 জন সদস্য প্রত্যেকটি জায়গায় কিন্তু উল্লেখ করা হয়েছে। তারা কোনো রকম সুবিধা পেয়েছে কিনা যদি পায় সেই প্রকল্পের নাম কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে আপনারা দেখছেন, আমি আবারও দেখাই, প্রথমটি দেখালে আপনারা বুঝতে পারবেন। পরিবারের প্রধান যদি কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে তার প্রকল্পের নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে। আমি ধরে নিচ্ছি আবাস যোজনার পরিবারের প্রধান আবাস যোজনা পেয়েছেন, তাহলে আপনারা এই 1 নম্বর ঘরে আবাস যোজনা লিখবেন। বোঝাতে পেরেছি? এখানে আবাস যোজনা আপনাদের লিখতে হবে। বা আমি ধরে নিই যে 2 নম্বর সদস্য, পরিবারের 2 নম্বর সদস্য একজন ছেলে, সে ট্যাব কেনার টাকা পেয়েছে অথবা সাইকেল পেয়েছে, সবুজ সাথী পেয়েছে, তাহলে সেই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পরিবারের 1 নম্বর সদস্য ছেলে, সে সবুজ সাথী পেয়েছে, তাহলে এখানে উল্লেখ করবে। বা তারপরেও সে হয়তো অন্য কোনো সুযোগ সুবিধা পেয়েছে, তাহলে 2 নম্বরে সেখানেও কিন্তু উল্লেখ করতে হবে। এগুলো এইভাবে কিন্তু এটা পূরণ করতে হবে। এবং তারপরে পরিবারের অন্যান্য সদস্য সুযোগ সুবিধা পেয়েছে কিনা সেটি উল্লেখ করতে হবে। করার পরে আমরা দেখছি বাদ দেওয়া হলে অফিসার কর্তৃক পূরণীয়, এটা হচ্ছে সরকারি। আমরা ফর্মের একবারে শেষ পর্যায়ে চলেছি। এটি 12 পাতার একটি ফর্ম, এই ফর্মের শেষে আমরা এসে গেছি। যদি বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এটি সরকারি কাজের জন্য সরকারি অফিসার যারা রয়েছেন তারা এই ফর্মটি, যদি কেউ মনোনীত না হন, বাদ পড়েন, সেখানে তারা এটি লিখবেন এই ফর্মটি, এবং লিখে তার স্বাক্ষরও করতে হবে। এবং তিনি একটি আন্ডারটেকিংও দিচ্ছেন, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রাপ্ত প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসহ বন্ধ হয়ে যেতে পারে। এটি ঘোষণা, এবং আপনি অর্থাৎ এই ফর্মটি যে সত্যতা সেখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন এর সঙ্গে ঘোষণা এবং সম্মতি জানাচ্ছেন। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়টি করবেন, কিন্তু এই ঘোষণা সম্মত কিনা সেটি আপনাকে এখানে স্বাক্ষর করতে হবে। এবার নিচে আমরা দেখছি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এই যে নিচে এই জায়গাটি, এখানে কিন্তু যিনি ফর্মটি ফিল আপ করছেন তিনি কিন্তু এই সম্মতি, ঘোষণা এবং সম্মতি দেবেন, অর্থাৎ এই জায়গায় তার কিন্তু স্বাক্ষর করতে হবে। এই সম্মতি যদি আপনি সম্মতি দেন তাহলে সম্মতি অবশ্যই দিতে হবে, মানে যেটাকে আমরা এখনকার দিনের ভাষায় টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট বলি, সেই অ্যাকসেপ্ট করলেন এবং এখানে নিজের স্বাক্ষর করবেন। এই যে লেখা আছে এই ওপর থেকে এই জায়গায় কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে, এই যে ডট ডট দেওয়া আছে ওপরে, আপনারা জানেন। ফর্মটি স্বাক্ষর করলেন, স্বাক্ষর করার পর কিন্তু আপনি দায়বদ্ধ থাকলেন। যদি কোনো ভুল তথ্য দিই তাহলে এই যে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, এটি একটু মনোযোগ দিয়ে দেখে নিন যে সামাজিক সুরক্ষা, এই জায়গাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সামাজিক সুরক্ষা কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে, সেই বিষয়ে আপনি একটা আন্ডারটেকিং দিচ্ছেন যে এই যে সামাজিক সুরক্ষা বন্ধ হয়ে যেতে পারে, এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, সামাজিক সুরক্ষা বন্ধ হয়ে যেতে পারে। পরিবার বলতে কী বোঝানো হয়েছে সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এই যে দেখছেন আপনারা, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, অর্থাৎ একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, এরকম একদল মানুষকে কিন্তু এখানে পরিবার বলা হচ্ছে। সেটি কিন্তু মাথায় রাখবেন, যারা একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন তাদেরকে একটি পরিবার হিসেবে ধরা হচ্ছে। ফর্মের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, এন্ড অফ ফর্ম। এই যে আপনারা দেখছেন এটি ফর্মের শেষ, এন্ড অফ ফর্ম, অর্থাৎ ফর্মটি এখানে শেষ হলো। এরপরে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটি সরকারি যারা অফিসার রয়েছেন তারা এই কাজের জন্য এই অংশটুকু ব্যবহার করবেন। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ, ফর্ম পূরণ সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন এটি করবেন, সই স্বাক্ষর করবেন, তারিখ দেবেন, দিয়ে তারা অফিসিয়ালি এই ফর্মটি জমা করবেন। তো আশা করি এই ফর্মটি যতটা আমি ব্যাখ্যা করতে পেরেছি এই ভিডিওতে ততটা ব্যাখ্যা করে দিয়েছি। আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন এবং এই ফর্মের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে দিয়ে আপনারা পূরণ করবেন, তাহলে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো রকম সমস্যা যদি হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি যতগুলো কমেন্ট পারি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।